এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 3 শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস। আল-আকসায় ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে, কিসের ইঙ্গিত? চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সমঝোতার স্মারক স্বাক্ষর, খনিজ চুক্তির প্রথম ধাপ বলল কিয়েভ। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় নৌকায় আগুন, 143 মরদেহ উদ্ধার। নাইজেরিয়ায় সহিংসতায় 17 জন নিহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধ, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বার্তা চীনের। 3 শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস। তারা বরং পাল্টা একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী ইসরায়েল যদি গাজায় না যুদ্ধ করে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দেয়, তাহলে গাজায় বন্দী জিম্মিদের ফেরত দেবে তারা। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার নাম খলিল আল হায়া। তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। টেলিভিশনের সম্প্রচার করা বক্তব্যে আল হায়া বলেন, ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে তার সঙ্গে একমত নয় হামাস। কারণ গত মাসে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু হয়েছে, এই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরো বিলম্বিত করবে ইসরায়েল। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করতে চাচ্ছেন বলে উল্লেখ করেন হামাসের এই নেতা। তিনি বলেন, ওই চুক্তির ভিত্তি হল ধ্বংস ও অনাহারে রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া, এমনকি সব জিম্মির জীবনের বিনিময়ে হলেও তারা তা করতে চায়। ইসরায়েল সরকারের হিসাবে গাজায় এখনো 59 জন জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছেন। তাদের মধ্যে মাত্র 24 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। খলিল আল হায়া বলেন, যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠন, এই 3 শর্ত বাস্তবায়নের বিনিময়ে হামাসের হাতে বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্তি দিতে বড় পরিসরে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন তারা। আল-আকসা ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে, কিসের ইঙ্গিত? 1000-এরও বেশি ইহুদি পুণ্যার্থীকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। একই সময়ে একটি দলে 180 জন ইহুদি পবিত্র স্থানটিতে ঢুকতে পারবেন। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদে প্রবেশে এটি সংখ্যার দিক থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পাহারায় মসজিদ চত্বরে ইহুদিদের ঢুকতে দেখা যায়। ইহুদিদের কাছে এই স্থান টেম্পল মাউন্ট নামে পরিচিত। এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েল একসঙ্গে 30 জনের বেশি ইসরায়েলি ইহুদিকে ঢুকতে না দেওয়ার পুরনো নীতি থেকে সরে এসেছে। 1967 সালে ইসরায়েল এই স্থান দখল করে নেয়। এটি আন্তর্জাতিকভাবে দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃত। আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক হিসাবে রয়েছে ইসলামিক ওয়াকফ সংস্থাটি জানায়, বুধবার 1200 ইসরায়েলি ইহুদি মসজিদ চত্বরে প্রবেশ করেন। গত সপ্তাহের সাপ্তাহিক ছুটি থেকে ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব পাসওভারের ছুটি শুরু হয়। পাসওভারের ছুটি শুরুর পর 4000-এরও বেশি ইহুদি নিয়ম লঙ্ঘন করে এই পবিত্র স্থানে প্রবেশ করেছেন। ইসরায়েলি পুলিশ বলছে, কর্মকর্তারা পরিদর্শনের নিয়ম ও একসঙ্গে সর্বোচ্চ কতজন শরণার্থী প্রবেশ করতে পারবেন সে বিধি মেনে টেম্পল মাউন্টে প্রবেশে সহায়তা করেছেন। এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে সামগ্রিক দর্শনার্থীর সংখ্যা ও জননিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতার ভিত্তিতে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ববাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও। এমনই সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে চীনা পণ্যের উপর শুল্ক কমাতে চান তিনি। হোয়াইট হাউসে গতকাল বৃহস্পতিবার চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, সেগুলো আরো বেশি হোক তা আমি চাই না, কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি শুল্ক কমাতে পারি কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক। যুক্তরাষ্ট্রের শুল্ক যেন আবার আরোপ করা না হয় সেজন্য ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছে বিভিন্ন দেশ। এ তালিকায় চীনও রয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, শুল্ক নিয়ে বেইজিং বেশ কয়েকবার যোগাযোগ করেছে। সব মিলিয়ে তিনি আত্মবিশ্বাসী, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো একটি চুক্তি হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সমঝোতার স্মারক স্বাক্ষর, খনিজ চুক্তির প্রথম ধাপ বলল কিয়েভ। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এই সমঝোতা স্মারককে একটি চূড়ান্ত খনিজ চুক্তির স্বাক্ষর হওয়ার প্রাথমিক ধাপ বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তির প্রস্তাবটি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। গত ফেব্রুয়ারিতে প্রাকৃতিক সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর
স্বাক্ষরের জন্য দুই দেশের প্রস্তুতি থাকলেও ট্রাম্প এবং ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির মধ্যে ওভাল অফিসে হট্টগোল হওয়ার পর তা বিলম্বিত হয়। বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের মুখ্য উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো লিখেছেন, আমরা আমাদের মার্কিন সহযোগীর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিতে পেরে আনন্দিত। ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হট্টগোল হওয়ার পর কিয়েভের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। অবশেষে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় নৌকায় আগুন, 143 মরদেহ উদ্ধার। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 143 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। নৌকাটিতে জ্বালানি ছিল। আগুন লাগার পর নৌকাটি নদীতে উল্টো হয়ে যায় বলে গতকাল শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানান। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইকুয়েটর প্রদেশের রাজধানী এমবান্ডাকার কাছে। রুকিও বিশ্বের সবচেয়ে গভীর কঙ্গো নদীর সংযোগস্থলে এই বিপর্যয় ঘটে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে এই কঠোর নৌকাটিতে কয়েকশো আরোহী ছিলেন বলে জানান ওই অঞ্চলের জাতীয় সহকারীদের প্রতিনিধি দলের প্রধান জোসেফিন প্যাসিফিক লোকুমু। এএফপিকে লোকুমু বলেন, প্রথম ধাপে গত বুধবার 131 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার ও শুক্রবার আরও 12 জনের মরদেহ পাওয়া গেছে। তাদের অনেকেই আগুনে পুড়ে গেছেন। নাইজেরিয়ায় সহিংসতায় 17 জন নিহত। নাইজেরিয়ার কেন্দ্রীয় রাজ্য বেনুতে বন্দুকধারীদের হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অঞ্চলে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা। শুক্রবার পুলিশের মুখপাত্র এনএনসিউএস ক্যাথরিন এক বিবৃতিতে জানান, বেনু রাজ্যের একটি অঞ্চলে বিশাল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া হামলা চালায়। হামলার সময় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। আজ ভোরে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মিলিশিয়ারা কৃষকদের লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে গুলি চালায়। এতে 5 জন নিহত হন। দুর্ভাগ্যবশত হামলাটি একযোগে চালানো হয়, যেখানে পুলিশ পৌঁছানোর আগে আরও 12 জন নিহত হন। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে জমি ব্যবহারে যাযাবর গবাদি পশু পালক ও স্থানীয় কৃষকদের মধ্যে সংঘর্ষ একটি সাধারণ ঘটনা। গত 2 সপ্তাহের কম সময়ে নিকটবর্তী মালভূমি রাজ্যের 2টি আলাদা হামলায় শতাধিক লোক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধ, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বার্তা চীনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যে প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বার্তা দিল চীন। আর সেই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয় পণ্য আমদানি আরও বাড়ানোর কথা ঘোষণা করলেন নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। গত বছর রাশিয়ার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর থেকে ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়েছে। এই পরিস্থিতিতে চীনের বাজারের জন্য উপযুক্ত ভারতীয় পণ্য আরও বেশি পরিমাণে আমদানি করা হবে বলে জানিয়েছেন ফেইহং।